দি মারিয়া বলে ফেলেছেন তিনি বিদায় নিচ্ছেন, আগামীকালকের ম্যাচটাই তার শেষ। এখন আর্জেন্টিনা এখন নিশ্চয়ই চাইবে তাদেরকে বিশ্বকাপ এবং কোপা আমেরিকা এনে দেওয়ার নায়ককে অবশ্যই একটা দুর্দান্তভাবে বিদায় উপহার দেওয়ার জন্য। এখন আগামীকাল কলম্বিয়াকে সেই সুযোগ দেবে? দি মারিয়া কি আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচটাতে শিরোপা জিততে পারবেন? এই নিয়ে আমরা কথা বলবো ইন্ডিপেন্ডেন্ট টিভিতে। আচ্ছা, আগামীকালকের ম্যাচ, আর্জেন্টিনা দুর্দান্ত ফর্মে আছে, কলম্বিয়াও কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। অন্তত এই টুর্নামেন্টে বাকি দলগুলোর তুলনায় যদি বলা হয় যে সেরা দুটি দল উঠেছে কিনা, অবশ্যই বলতে হবে যে সেরা দুটি দলই উঠেছে। তো এই ম্যাচে তো শেষ পর্যন্ত সেরা এক, দুই থেকে এক কোন দল হবে? এটা তো কঠিন কোশ্চেন। দুই দলই এখন পর্যন্ত আর্জেন্টিনা যেই রাস্তা ধরে উঠেছে, অনেকেই বলছেন যে আজ সহজ এক ছিল। খুবই সহজ রাস্তা ছিল, সত্যিই খুবই সহজ। আপনি যদি অন্য পাশে কলম্বিয়া বা ব্রাজিল বা উরুগুয়ে, যে তিনটে মানে টিম। একই পথে ব্রাজিল, উরুগুয়ে এবং কলম্বিয়া ছিল, তো ওই পথটা ডেফিনেটলি অনেক কঠিন ছিল, আর্জেন্টিনার পথটা অনেক সহজ ছিল। সেই পথে উঠেছে আর্জেন্টিনার এখন পর্যন্ত মানে বড় নাম যদি আমরা চিন্তা করি, হ্যাঁ আর্জেন্টিনার ম্যাচগুলো কঠিন হয়ে গেছে, ইকুয়েডারের সাথে ম্যাচটা অনেক কঠিন হয়েছে, কানাডার সাথে ম্যাচটাও শেষ পর্যন্ত সহজ হয়ে গেছে, কিন্তু একটু রেজাল্ট ভিন্ন হ্যাঁ কিছু বলতেছে। রেজাল্ট ভিন্ন কিছু বলছে। কিন্তু এখন পর্যন্ত কঠিন নাম, বড় বড় নামের বিপক্ষে আর্জেন্টিনাকে এখনও খেলতে হয়নি। তো ফাইনালে এসেই প্রথম বড় নামের এগেনস্টে খেলছে আর্জেন্টিনা। ওদিকে কলম্বিয়া আপনার ব্রাজিলের সাথে ড্র করেছে, উরুগুয়েকে হারিয়েছে। তো সেদিক থেকে বলতে গেলে এখন পর্যন্ত যদি আপনি রাস্তাটা চিন্তা করেন, বেটার ফর্ম দুই দলই তো বেটার, ভালো ফর্মে আছে। কিন্তু যদি আপনি আপনার যদি ফাইনালের, যদি আমরা আগের ম্যাচগুলো ফাইনালের প্রিপারেশন যদি বলি, প্রিপারেশন যদি ধরে নিই, সেক্ষেত্রে বেটার প্রিপেয়ার্ড হচ্ছে কলম্বিয়া ডেফিনেটলি। তো এবং দুই দলের যদি আপনি শক্তি সামর্থ্য চিন্তা করেন, কলম্বিয়াকে আপনার নতুন কোচ, আর্জেন্টাইন কোচ নেস্তো লরেন্সো, তার আন্ডারে কিন্তু এখনও হারেনি। প্রায় 30 ম্যাচ, 28 ম্যাচ, 30 ম্যাচের মতো হয়ে গেছে, তারা অপরাজিত। তো সব কিছু মিলিয়ে কলম্বিয়া এখন আর্জেন্টিনার জন্য খুব বড় একটা পরীক্ষা। এখন আর্জেন্টিনার, আপনি যদি আর্জেন্টিনার দিকে চিন্তা করেন, আর্জেন্টিনাও কিন্তু আপনার খুব কম ম্যাচই হারছে। যদিও তারা এখন 2022 বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত সেভাবে বড় দলের বিপক্ষে খেলেনি। আপনার যা খেলেছে প্রীতি ম্যাচ সবই হচ্ছে আপনার ওই যে কেপ ভার্দে বা ভানুয়াতু বা এই ছোট এই ছোট ছোটো ছোটো দলের এগেনস্টে। আর বিশ্বকাপ বাছাই পর্বে যা খেলেছে সেখানে সেখানে উরুগুয়ের সাথে হেরেছে। সব কিছু মিলিয়ে বড় ম্যাচের প্রস্তুতি আর্জেন্টিনার সেভাবে নেই। সেদিকটা আর্জেন্টিনার জন্য একটা ভোগান্তির কারণ হতে পারে, কিন্তু তাদের বড় প্লেয়ার তো আছে, মেসি আছেন, দি মারিয়া আপনি অলরেডি বলেন তার শেষ ম্যাচ। তো সব কিছু মিলে সমানে সমানে একটা লড়াই হবে। আচ্ছা, দি মারিয়া শেষ ম্যাচ, তো এরকম ম্যাচে দেখা যায় যে বিদায় জানানোর একটা চেষ্টা থাকে। তো আগামীকালকে দলটা কেমন হতে পারে? দি মারিয়াকে কি নেওয়া হবে? সেমিফাইনাল কিন্তু তাকে নেওয়া হয়েছিল। আচ্ছা, এখন পর্যন্ত আর্জেন্টিনার মিডিয়া যেটা বলছে, এখন পর্যন্ত টিম নিয়ে তারা খুব স্ট্রং কোনো রিমার দিতে পারছে না। যে বলছে যে প্র্যাকটিসে যেই টিম স্কালোনি খেলিয়ে যাচ্ছেন বেশি কিছু সময়, সেটার মধ্যে দি মারিয়া আছেন। সংবাদ সম্মেলনে কিন্তু দি মারিয়াকে নিয়ে স্কালোনিকে কোশ্চেন করা হয়েছিল, দি মারিয়াকে যেহেতু তার লাস্ট, এই একই কোশ্চেন যে লাস্ট ম্যাচ যেহেতু তিনি কি খেলবেন কিনা, তাকে শুরু থেকে রাখা হবে কিনা। স্কালোনি বলেছেন যে এটা তার লাস্ট ম্যাচ অফকোর্স, কিন্তু আমার কাছে আমার টিম আগে, সো আমার টিম কম্বিনেশন যেটা আসে সেটাতে ইয়ে করা হবে। এখন টিম কম্বিনেশন কি সেটাতে ট্যাকটিক্সে বিবেচনা করলে হয়তো দি মারিয়াকে রাখাটাই আর্জেন্টিনার জন্য বড়, বেটার। হ্যাঁ বেটার হবে। এবং এবং ফাইনালে আপনি আর্জেন্টিনা এখন পর্যন্ত যতগুলো ফাইনাল, শুধু আপনি রেকর্ডই যদি চিন্তা করেন, ফাইনালে দি মারিয়া কিন্তু রেকর্ড সবসময় উজ্জ্বল। আপনি সেই 2008 অলিম্পিক থেকে শুরু করলে আপনি 2021 কোপা আমেরিকা, 2022 বিশ্বকাপ ফিনালিসিমা, সবগুলোতেই তিনি ফাইনালে খেলেছেন এবং গোল করেছেন। 2014 বিশ্বকাপ ফাইনাল আর্জেন্টিনা জেতেনি, তখন বলা হচ্ছিল যে দি মারিয়া খেলেনি তাই জেতেনি। তো সেদিক থেকে ফাইনালে কালকে দি মারিয়াকে খেলানোর চান্সটাই আমার মনে হয় বেশি। দি মারিয়ার কথা তো বলা হলো, কিন্তু অন্যদিকে কিন্তু এরকম আরও একজন আছেন যার হয়তো এটাই হয়তো শেষ সুযোগ। হামেস রদ্রিগেজ অনেক দিন পর, অনেক দিনের চেষ্টার পর হচ্ছেন একটা জাতীয় দলের হয়ে একটা বড় টুর্নামেন্টে ফাইনালে উঠেছেন। অ্যাকচুয়ালি তার কলম্বিয়াই তো 2001 সালের পরে এই প্রথম কোনো ফাইনালে উঠলো। তো এবং এই কোপা আমেরিকাতে তিনি কিন্তু দুর্দান্ত ফর্মে আছেন। তিনি অলরেডি 4টা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, গোল করেছেন একটি, 6টি অ্যাসিস্ট। তা তো আগামীকালকে কি আর্জেন্টিনার বিপক্ষে সবচেয়ে বড় চিন্তা তো নিশ্চয়ই হামেসই হবে, নাকি অন্য কেউ হতে পারেন? না, ডেফিনেটলি হামেসই সবচেয়ে বড় চিন্তা। কারণ আপনার হামেস রদ্রিগেজ, যেটা বলছিলেন 2014 বিশ্বকাপে যখন হামেস রদ্রিগেজ তার উত্থান যেটা হলো, তখন ভাবা হচ্ছিল যে কলম্বিয়া তাদের নেক্সট সুপারস্টার পেয়ে গেছে, অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ফুটবলে নেক্সট সুপারস্টার পেয়ে গেছে। সেখান থেকে তিনি রিয়াল মাদ্রিদে যাও খেলেছেন, এরপর তো আস্তে আস্তে হারিয়ে গেলেন। এখন তিনি ব্রাজিলের ক্লাবে খেলছেন সাও পাওলোতে, সেখানেও খুব একটা চান্স পাচ্ছে না। কিন্তু কলম্বিয়া জার্সিতে এসে তিনি একেবারে
কী বলবো নিজেকে অন্য ঠিক 2014-তে যে প্রমিসটা দেখিয়েছিলেন সেটাই যেন এবার তিনি আবার 32 বছর বয়সে এসে আবার সেটার করছেন যে, এবং এটার জন্য কোচকে একটা বড় সাধুবাদ দিতে হবে, কারণ তিনি কলম্বিয়া টিমটাকে খেলাচ্ছেনই এইভাবে যে তারা হামেস রদ্রিগেজকে বেস করেই খেলছে তাদের। হ্যাঁ, আপনি যেটা বলেন যে রদ্রিগেজের বাইরে আরও কেউ চিন্তা রাখছেন, অবভিয়াসলি লুইস দিয়াজ আছে ওদের লিভারপুলের উইঙ্গার, আরও দু একজন প্লেয়ার আছে জন আরিয়াস বা তাদের রিকার্ডো রিওস যে মিডফিল্ডার দারুণ খেলছেন, তো এদেরকেও চিন্তা রাখতে হবে। কিন্তু সবচেয়ে বড় চিন্তা ডেফিনেটলি হামেস রদ্রিগেজ, কারণ আপনার কলম্বিয়ার স্টাইলটাই এমন যে তারা 4-2-3-1-এই খেলে। 4-2-3-1-এ চারজন মিডফিল্ডারের পেছনে যে দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার, দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার, একজন রিকার্ডো রিওস যে টেকনিক্যালি বেশ ভালো, প্লাস কলম্বিয়া কিন্তু ফিজিক্যালি সবসময় ডমিনেট, তো তারা ওই চার ডিফেন্ডার দুই মিডফিল্ডার মিলিয়ে নিজেদের বক্সটাকে সুরক্ষিত রাখার যে ব্যাপারটা সেটা বেশ ফিজিক্যালি করে হোক, যে ফিজিক্যালি লড়াই করে হোক বা টেকনিক্যালি হোক, যেভাবে হোক তারা সেটা রাখে। এরপর তাদের খেলাটা পুরোপুরি হচ্ছে টেকনিক্যাল, যে হামেস রদ্রিগেজ তার কাছে বল যাবে এবং দুই উইং ধরে লুইস দিয়াজ, এদিক থেকে যদি রাইট উইঙ্গার যিনি যাবেন জন এরিয়াস বা যেই থাকুক, তারা পেজ করে উঠে যাবে এবং হামেস রদ্রিগেজ তাদেরকে বল পাঠাবে। এটার সুবিধা যেটা হচ্ছে, এবং এটার কারণে কিন্তু হামেস রদ্রিগেজ এত বেশি ভালো খেলছেন, কারণ হচ্ছে আপনার যখন উইং ধরে দুই উইং ধরে দুটো প্লেয়ার দৌড়াচ্ছেন, তার সাথে কিন্তু অপোনেন্টের ডিফেন্ডারকেও নিচে নামতে হচ্ছে, এবং সেটাই হামেস রদ্রিগেজের জন্য খেলার জায়গা তৈরি করে দিচ্ছে। এতে যেটা হচ্ছে হামেস রদ্রিগেজ চাইলে তিনি বল ক্যারি করে নিয়ে যেতে পারছেন, চাইলে তিনি দুই উইঙ্গারকে রিলিজ করে দিতে পারছেন, প্লাস সব কিছু মিলিয়ে তিনি খেলাটা গড়ে দিচ্ছেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কলম্বিয়া কিন্তু এবার সেট পিসে বেশ ভয়ঙ্কর, এবং এটার একটা বড় কারণ হচ্ছে হামেস রদ্রিগেজের ডেলিভারি। হামেস রদ্রিগেজ কিন্তু 10 বলে, হ্যাঁ, একেবারে পিন পয়েন্ট ডেলিভারি, যেটা খুব বলটাকে সুইং করাতে পারেন, এবং বলটা যেটাকে বলে ফ্লাইটের একটা ডেলিভারি, যেটা হয় যে খুব একেবারে পেসটাও সুন্দর থাকবে, আবার এমন যে সেটা ডিফেন্ডার চাইলেই যে একেবারে করে ফেলতে পারবে এমন না। সো এখন পর্যন্ত তার সেট পিসগুলো কলম্বিয়ার বেশ বড় গোলের একটা সোর্স। তো সব কিছু মিলিয়েই এবার হামেস রদ্রিগেজ একটা খুব দুর্দান্ত একটা টুর্নামেন্ট কাটাচ্ছেন। এখন পর্যন্ত যেটা বললাম 6টা অ্যাসিস্ট করেছেন, যেটা কোপা আমেরিকার ইতিহাসে এক টুর্নামেন্টে সর্বোচ্চ। তো এর আগে মেসি ছিল 5টা 2021-এ। তো আগামীকাল তিনি যদি ভালো খেলেন, হয়তো কলম্বিয়া হামেস রদ্রিগেজের একটা ট্রফি হয়ে যেতে পারে। আচ্ছা, হামেস রদ্রিগেজের কথা বলা হচ্ছে ডি মারিয়ার কথা, আর এরই ফাঁকে হঠাৎ করে লিওনেল মেসিকে নিয়েও কথা শুরু হয়ে গেছে যে লিওনেল মেসি এমনও হতে পারে যে মেসি হয়তো বা নিজেও অবসর ঘোষণা দিয়ে দিতে পারেন, অন্তত এই ধরনের একটা গুঞ্জন উঠেছে মিডিয়াতেই। এখন এইটার কতটুকু সত্য আসলে কি, যেখানে আর 2 বছর পরেই আমেরিকায় বিশ্বকাপ, উনি খেলছেন আমেরিকায়, তো এত কাছে থেকে কি উনি বিশ্বকাপের মায়া এড়িয়ে অবসর নিয়ে নিতে ফেলতে পারবেন? না, এটা হচ্ছে টু বি অনেস্ট, আমরা তো এর আগেও মেসি রিটায়ার করার নিয়ে আমরা কথা বলছিলাম এটা নিয়ে এখানেই। তো মেসি রিটায়ার করার কোশ্চেনটা ওঠাটা খুবই স্বাভাবিক, তার বয়স হয়ে গেছে অনেক, 37 চলছে এখন। তো 2 বছর পর বিশ্বকাপ, মানে তখন তার বয়স হয়ে যাবে 39। তো 39 বছর মেসি 37-এ যেভাবে একের পর এক চোটে পড়ছেন, তার রিদম যেভাবে হ্যাম্পার্ড হচ্ছে, এবং তার বিশ্বকাপ জেতার পর তার টু বি অনেস্ট তাকে দেখে মনে হচ্ছে তিনি বেশি রিল্যাক্সড, তার খেলায়ও সেটা একটা ছাপ পড়ছে। সব কিছু মিলিয়ে তিনি, এবং এখন তিনি ইউরোপে নেই, যে ইউরোপিয়ান ফুটবলে থাকলে হয়তো একটা টপ টায়ার ফুটবলে থাকতেন, একটা নিজেকে ফিট রাখার একটা তাড়না বেশি থাকতো, অপোনেন্টও সেখানে খুব স্ট্রং থাকতো, সব কিছু মিলিয়ে একটা উদ্যম থাকতো, যেটা আমেরিকায় গিয়ে ডেফিনেটলি, আমি নো ডিসরেসপেক্ট টু ইউএসএ, বাট তাদের ফুটবল ইউরোপের লেভেলে ডেফিনেটলি না, এটা তো যে কেউ মেনে নেবেন। সো সেখানে মেসি সব কিছু মিলিয়ে মেসি কিন্তু একটু পড়তির দিকে এখন, এবং সেটার কারণে তার অবশ্য নিয়ে কোশ্চেন ওঠাটাই স্বাভাবিক। যেটা হচ্ছে আপনার সেমিফাইনালে পরে আর্জেন্টিনার একজন সাংবাদিক তিনি বলছেন এটা তার ধারণা যে মেসি হয়তো এই ফাইনালে পরেই অবসর নিয়ে নেবেন, শুধুমাত্র এখন জানাচ্ছে না, কারণ যেহেতু দিমারি আগে জানিয়ে রেখেছেন তিনি এই ম্যাচের শেষ অবসর নেবেন, এখন সবাই দিমারিকে নিয়ে ব্যস্ত, তিনি এই জিনিসটা দিমারিকে নিতে দিচ্ছেন এই লাইমলাইটটা। হয়তো ফাইনাল শেষে যদি ট্রফি জেতুক বা না জেতুক, হয়তো কিছুদিন পরে, এটা তার ধারণা যে হয়তো কিছুদিন পরে মেসি হয়তো বলবেন যে তিনিও আর খেলবেন না। তো এটার পসিবিলিটি একেবারে উড়িয়ে দেওয়া যায় না, বাট মেসিকে এটা নিয়ে কোশ্চেন করা হয়েছিল। অ্যাকচুয়ালি গত কয়েকদিন ধরে প্রেস কনফারেন্স তাকে রিটায়ারমেন্ট নিয়ে কোশ্চেন করা হচ্ছে। মেসি কিন্তু কোনো ডিরেক্ট স্পেসিফিক কোনো অ্যান্সার দিচ্ছেন না, তিনি বারবারই বলেছেন যে হ্যাঁ আমি জানি এটা আমার লাস্ট স্টেজ, আমি হয়তো আর বেশি দিন খেলবো না, যতদিন পর্যন্ত খেলে যেতে, মানে যতদিন পর্যন্ত তার মনে হবে যে তিনি দলের অবদান রাখতে পারছেন ততদিন খেলবেন। তো সব কিছু মিলে একটা ধোঁয়াশা আছে। 2 বছর পর যেহেতু বিশ্বকাপ, মেসির যে ফর্ম, তাতে 2 বছর পর মেসি খেললেও সেখানে, এটা আমরা আগের দিনও বলছিলাম যে মেসি সেখানে শুরুর একাদশে খেলাটা তার জন্য এবং আর্জেন্টিনার জন্য কারোর জন্য হয়তো ঠিক হবে না, যেটা পর্তুগালে এবার রোনালদোকে নিয়ে হলো, একই হয়তো সমালোচনা তখন মেসিকেও শুনতে হবে। সব কিছু মিলিয়ে হয়তো মেসির অবসরের মানসিক প্রস্তুতিটা নিয়ে রাখাই বেটার। আচ্ছা, মেসি অবসর নিলে কি হবে সেটা হয়তো বা আমরা পরে দেখব, কিন্তু
আরেকটা হচ্ছে আগামীকালকে তাহলে আর্জেন্টিনা কোন ট্যাকটিক্সে এগোবে বলে ধারণা? তারা কি ওই 4-4-2-তেই যাবে নাকি 4-3-3-তে যেতে পারে যদি হামেস রদ্রিগেজকে আটকানোর চিন্তা থেকে আবার মিডফিল্ডে বাড়াতে না চায়? আচ্ছা, যেটা হচ্ছে এখন পর্যন্ত যেটা আর্জেন্টিন মিডিয়া যেটা বলছে, এখন পর্যন্ত স্কালোনির ট্যাকটিক্স দেখে কোনো টিম সেভাবে ধারণা পাওয়া যাচ্ছে না যে স্পেসিফিক এই টিমটাই হবে কি হবে না। বাট দুটি চেঞ্জের ব্যাপারে আলোচনা হচ্ছে, যে এক হচ্ছে ডিফেন্সে লিসান্দ্রো মার্তিনেজের বদলে হয়তো ওতামেন্দিকে খেলানো হতে পারে। এটার একটা বড় কারণ হচ্ছে কলম্বিয়া কিন্তু অন এয়ারে বেশ স্ট্রং, যেটা অলরেডি তাদের, যেটা আমরা একটু আগে সেট পিস নিয়ে কথা বলছিলাম, যে হামেস রদ্রিগেজের ব্যাপারে কথা বলছি, হামেস রদ্রিগেজের ডেলিভারি খুব সুন্দর, কিন্তু ডেলিভারির পর সেটাকে তো গোলে নিতে, এবং সেই জায়গাটাতেও কিন্তু কলম্বিয়া বেশ স্ট্রং অন দ্য এয়ার। সেমিফাইনালের গোলটাও হ্যাঁ, তো সব কিছু মিলে সেই জন্য হয়তো, কারণ লিসান্দ্রো মার্টিনেজ কিন্তু বেশ ভালো ডিফেন্ডার, অন দ্য বল খুবই স্ট্রং, ট্যাকলিংও খুব ভালো করেন, কিন্তু তার হাইট একটা বড় সমস্যা। সেই কারণে হয়তো ওতামেন্দিকে চিন্তা করতে পারে আর্জেন্টিনা, যদিও ফাইনালের মতো স্টেজে এসে হঠাৎ করে চেঞ্জ করাটা টাফ, বাট আর্জেন্টিনা প্র্যাকটিসে সেটা ওতামেন্দিকে অলরেডি ট্রাই করেছে ডিফেন্সে। আরেকটা হচ্ছে আপনার যেটা আমরা হামেস রদ্রিগেজের ব্যাপারে যেটা বলছিলাম, আর্জেন্টিনা কিন্তু মিডফিল্ডে আপনি যদি দেখেন, এখন পর্যন্ত তারা মেইনলি যেটা সেমিফাইনালে যেটা খেলেছে এনসো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকলিস্টার আর হচ্ছে রদ্রিগো দে পল। এই মিডফিল্ডের একটা ঝামেলা হচ্ছে, এই মিডফিল্ডে কিন্তু ফিজিক্যালিটি একটু কম থাকে। হ্যাঁ, দে পল হয়তো একটু ফিজিক্যাল, কিন্তু তার উপর তিনি বক্স টু বক্স রান করেন বলে তিনি সবসময় যে একটা মিডফিল্ডে হামেস রদ্রিগেজ যেই জায়গাটাতে থাকবেন সেখানে সবসময় যে তিনি থাকবেন তা কিন্তু না। সেই জন্য একটা করা হচ্ছে যে হয়তো এনসো ফার্নান্দেজের বদলে হয়তো আবার লিয়ান্দ্রো পারেদেসকে আনা হতে পারে। কারণ হচ্ছে এখানে আর্জেন্টিনার দুটি জিনিস একটু ভোগায়, সেটা হচ্ছে আমরা গত কয়েক ম্যাচ যদি দেখে থাকি, উরুগুয়ে, কানাডা বা ইকুয়েডার, যেটা উরুগুয়ের যেটা বিশ্বকাপ বাছাই পড়বে, এবং কোপা আমেরিকা, কানাডা বা ইকুয়েডার যেটা দেখেছি, আর্জেন্টিনা এক হচ্ছে আর্জেন্টিনাকে যখন আপনি প্রেস করবেন, হাই প্রেস যেটা যদি আপনার মিডফিল্ড ওদের বক্সের সামনে বা একেবারে মিডফিল্ডে যদি প্রেস করে, তখন কিন্তু আর্জেন্টিনা একটু শেকি হয়ে যায়। আরেকটা খুব বড় ঝামেলা হয়ে যায় যখন অপোনেন্ট উইং দিয়ে অ্যাটাকে যায়, এবং কলম্বিয়ার কিন্তু বড় একটা স্ট্রেংথ হচ্ছে সেটা উইং। তো এবং এটা কেন হয়, কারণ হচ্ছে আপনার আর্জেন্টিনার যে মিডফিল্ডের সেট আপের কথা আমরা বললাম, তিনজনই কিন্তু একটু অন দ্য বল বেশ ভালো, কিন্তু ফিজিক্যালি একেবারে যে সারা মাঠ দৌড়ে খেলবেন বা ফিজিক্যালি ব্যাটেলে জিতে যাবেন এরকম প্লেয়ার কেউই না। এই কারণে যখন আপনার অপোনেন্ট উইং দিয়ে অ্যাটাকে যায়, তখন কিন্তু একটু স্ট্রেসড হতে হয়, অনেক বেশি দৌড়াতে হয়। সেটা আর্জেন্টিনা এই তিন মিডফিল্ডারের জন্যই বেশ ঝামেলা। রদ্রিগো দে পল হয়তো না, বাট বাকি দুজনের জন্য বেশ ঝামেলা, সেটা এনজো ফার্নান্দেজ হোক, ম্যাকলিস্টার হোক বা লো চেলসি হোক, যেই হোক। তো সেই জন্য হয়তো সেক্ষেত্রে আর্জেন্টিনার যে একটা বেটার সলিউশন হচ্ছে যে মিডফিল্ড থেকে, কলম্বিয়ার মিডফিল্ড থেকে উইংয়ে পাসটাই বন্ধ করে দেওয়া। সেই জন্য হয়তো হামেস রদ্রিগেজের সামনে তারা পারাদিসকে রাখবে, যেটা বলা হচ্ছে হামেস রদ্রিগেজকে হয়তো আগামীকাল ম্যানমার্ক করার ব্যাপারে চিন্তা হতে পারে, যে কারণ হামেস রদ্রিগেজকে আপনি সারাক্ষণ তো করে রাখা যাবে না, যে আপনি পজিশনাল জোনালি মার্ক করে রাখা সম্ভব না। সেক্ষেত্রে হয়তো লিয়ান্ড্রো পারেদেসকে রাখা হতে পারে, একটা হতে পারে তাকে করার জন্য, যে তার কাছ থেকে পাসিং বন্ধ করে দেওয়ার জন্য, প্লাস হয়তো তাকে কিছুটা সময় ম্যানমার্ক করে রাখার জন্য স্পেশালি তার। আর একটা হতে পারে রদ্রিগো দে পল হয়তো রদ্রিগেজের কাছে যে পাসিং লেনটা সেটা হয়তো বন্ধ করার জন্য থাকবেন। আর আরেকটা চেঞ্জ আসতে পারে, যে চেঞ্জ বলতে সেটা একটু সেমিফাইনালে এসে গেছে, নাহুয়েল মলিনার বদলে হয়তো রাইট ব্যাকে মন্তিয়েলকে খেলানো হতে পারে, কারণ কলম্বিয়ার লেফট উইংয়ে যে লুইস দিয়াজ উনি বেশ বড়, মহিকো আছেন। তো দুই দিক মিলে কলম্বিয়ার লেফট সাইডেড হ্যাভি অ্যাটাক, তো সেদিক থেকে আর্জেন্টিনার রাইট ব্যাকে একজন ডিফেন্সিভ মাইন্ডেড রাইট ব্যাক রাখাটাই লজিক্যাল, সেদিক থেকে হয়তো মন্তিয়েলকে দেখা যেতে পারে। আচ্ছা, ধন্যবাদ। তো আগামীকাল দেখা যাবে যে এই ধরনের এই আলোচনাগুলোর আসলে কতটুকু দলগুলো কাজে লাগাচ্ছে বা তারা নতুন কোনো চিন্তায় এগোচ্ছে কিনা। সেই পর্যন্ত আমরা একটা দারুণ ম্যাচের অপেক্ষা থাকলাম। ধন্যবাদ।